আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভাইয়া, সামিয়া আপু এখানকার পুলিশ অফিসার, তা আমাকে বলনি কেন? সামিয়া এখানকার পুলিশ অফিসার হয়েছে, তা শুনে তো লাভ কি? আমার আর সাফিয়ার অনেক দিনের আশা, আমাদের ভাবি পুলিশ অফিসার হবে, মানে পুলিশ অফিসারকে আমরা ভাবি বানাবো। এক থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেবো। রুমে যা, ভাবি মারাচ্ছে। দেখা যাবে। তোরা তো রুমে যাবি? হ্যাঁ। আমার ধমক শুনে সাফিয়া আর তিশা ওদের রুমে চলে গেল। সাফিয়া আর তিশা রুম থেকে যাওয়ার পরে আমিও ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে রুম থেকে বের হয়ে নিচে আসলাম। বিকেলেই আম্মু আব্বু বাসায় চলে যাবে। কালকে আব্বুর কলেজ আছে আর সাফিয়া এখানে 2 দিন থাকবে। আব্বু আম্মুকে বিদায় দিয়ে বাসায় আসতেই তিশার সাফিয়া বায়না ধরলো ঘুরতে যাবে। আমি ওদের দুজনকে নিয়ে বাসা থেকে বের হয়ে বাইকের কাছে আসতেই তিশা বলল, আজকে আমরা বাইকে যাব না, রিকশায় যাব। আমিও না করলাম না, কারণ 3 জন মিলে ঘুরতে গেলে রিক্সায় যাওয়াটাই বেশ ভালো। তবে 3 জনের জন্য 2টা রিক্সা প্রয়োজন। বাইক রেখে ওদেরকে নিয়ে বাসার গেট থেকে বের হতেই আমার মেজাজটা বিগড়ে গেল, কারণ সামিয়া একটা রিক্সায় উঠে বসে আছে আর আরেকটা রিক্সা পিছনে দাঁড়িয়ে আছে। তার মানে এরা দুজন বুদ্ধি করেই সামিয়ার প্রতি আমার অভিমানটাকে দূর করাতে যাচ্ছে। যদিও সাফিয়া আমার আর সামিয়ার ব্যাপারে তেমন কিছুই জানে না, হয়তো এটুকু জানতে পারে যে আমি সামিয়াকে লাইক করি। রিক্সার কাছে যাওয়ার পরে সাফিয়া আমাকে বলল, ভাইয়া, তুমি সামিয়া আপুর রিক্সায় ওঠো, আমি আর তিশা আপু পেছনে রিক্সায় উঠছি। সাফিয়ার কথা শুনে ওকে টাস টাস করে 2টা চড় দিয়ে বললাম, এমন কিছু করিস না যাতে আমার অন্য রূপ তোদের দেখতে হয়। আজকে ঘুরতে যেতে চেয়েছিলিস, আমি রাজি হয়ে গেলাম। বাইক হবে না, রিক্সা যেতে হবে, আমি তাতেও রাজি হয়ে গেলাম। এখন এসে বলছিস আমাকে ওর সাথে যেতে হবে? কি পেয়েছিসটা কি আমাকে? হ্যাঁ। আবার কথাগুলো শুনে রিক্সাওয়ালা আমার দিকে তাকিয়ে আছে। সামিয়া মাথা নিচু করে বসে আছে। সাফিয়া আমার হাত ধরে বলল, প্লিজ ভাইয়া, আজকেই শুধু চলো। কিছু বুঝি না, একটু আগেই যে কথাটির জন্য সে চড় খেলো এখন আবার সে একই কথা বলছে। আমি আর কিছু না বলে রিক্সায় সামিয়ার পাশে গিয়ে বসে পড়লাম। অবশ্য যথেষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রেখে বসেছিলাম। বসার পরে সাফিয়া আর তিশার দিকে তাকিয়ে দেখি ওরা দুজন মুচকি মুচকি হাসছে। আমি ওদের দিকে চোখ গরম করে তাকাতে ওরা দুজন হাসতে হাসতে রিক্সায় উঠল। এরপর রিক্সা তার আপন গতিতে চলছে। আমার আর সামিয়ার মাঝে কারো মুখেই কথা নেই। একজন কথা বলছে না ভয়, আর একজন কথা বলছে না রাগে বা অভিমানে। বেশ কিছু দূর যাওয়ার পরে আমার দিকে থাকা রিক্সাটার চাকাটা একটা গর্তে পড়লো, যার ফলে সামিয়া আমার দিকে এগিয়ে এসে আমার গায়ের সঙ্গে চেপে বসলো। আমি এইরকম অবস্থায় বসে থাকতে কিছুটা অস্বস্তি বোধ করছি। একই মানুষের সঙ্গে কয়েক বছর আগে একসাথে ঘোরাফেরা করতাম। একই রিক্সায় বসে থেকে হাতে হাত রেখে গল্প করতে করতে নানান জায়গায় ঘোরাফেরা করেছি। সেদিন কিন্তু এমনটা হতো না। তখন ছিল দুজনের ভালোবাসা দিয়ে গড়া একটা প্রাচীর। যতই বাধা আসুক না কেন, দুজন একত্রিত হয়ে সেই সমস্যার সমাধান করতাম। বাট এখন ভালোবাসার বদলে একজনের মনে আছে ভালোবাসা পাওয়ার তীব্র আশা আকাঙ্ক্ষা, আর অন্যজনের মনে আছে রাগ, অভিমান, ঘৃণা। আমি সামিয়ার কাছে থেকে একটু সরে রিক্সার সাইড ঘেঁষে বসলাম। সামিয়া নিচের দিকে তাকিয়ে থেকে বলল, এত ঘেঁষে বসার কি আছে, পড়ে যাবে তো। আমি বাইরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, ঘেঁষে না বসে তোর কোলে বসবোস আমি। বসো, বসতে না করছে কে? সামিয়ার কথা শুনে ওর দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে আছে। আমার কথা শুনে বুঝতে পারলো কি করে। আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে আমার দিকে তাকিয়ে বলল, এত ভাবার কিছু নেই, মনের টান থাকলে এমনিতেই সবকিছু বুঝতে পারা যায়। আমি ওর কথার কোনো উত্তর না দিয়ে সামনের দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পরে রিক্সা একটা পার্কের সামনে এসে দাঁড়ালো। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দেওয়ার জন্য প্যাকেট থেকে মানি ব্যাগটা বের করতেই সামিয়া বলল, আমি ভাড়া দিচ্ছি। ছোট লোক হতে পারি, কিন্তু অতটা ফকির নই যে ভাড়ার টাকা থাকবে না, আর এইসব করে আপনার কোনো লাভ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। সামিয়ার কোনো কথা বলল না। আমি রিক্সার ভাড়া দিয়ে সাফিয়াকে আর তিশার রিক্সার কাছে গেলাম। ওদের রিক্সা ভাড়া দিয়ে ওদেরকে নিয়ে পার্কের ভিতরে ঢুকলাম। বেশ কিছুক্ষণ ধরে ঘোরাফেরা করে পার্কের সাইডে একটা ফুচকার দোকানে ওদেরকে নিয়ে গেলাম, কারণ আমি জানি ওদেরকে কিছু খাবার কথা বললে ওরা ফুচকার কথাই বলবে। আমাদের সঙ্গে সামিয়াও ছিল, কিন্তু সে আমার সাথে একটা কথাও বলেনি। হয়তোবা আমার কথাই কিছুটা কষ্ট পেয়েছে। ফুচকার দোকানে যাওয়ার পরে আমি ফুচকাওয়ালাকে বললাম, মামা 4 প্লেট ফুচকা দিন তো, একটা ঝাল বেশি আর বাকিগুলো তো অল্প করে দিন। আবার কথাগুলো শুনে সামিয়া কিছুটা খুশি হলো, এটা ভেবে যে আমি এখনও তার অপছন্দ অপছন্দগুলোকে মনে রেখেছি। আর হ্যাঁ, সামিয়া ফুচকাতে বেশি ঝাল খেতে পছন্দ করে।
বসে থেকে ফুচকা খাচ্ছি। হঠাৎ পিছন দিকে কে যেন জড়িয়ে ধরে বলল, কেমন আছিস জানু? পিছনে তাকিয়ে দেখি জান্নাত। জান্নাত হলো আমাদের বেস্ট ফ্রেন্ড। রাফি, সিফাত, মিমি, আমি আর জান্নাত ছিলাম বেস্ট ফ্রেন্ড। জান্নাতের সাথে আমরা অনার্স 2য় বর্ষ পর্যন্ত পড়েছি। 2য় বর্ষে পরীক্ষা দিয়ে জান্নাত ইউএসএ চলে যায়। সেখানে তার ফ্যামিলি থাকে। আর সবচেয়ে বড় কথা হলো ইউএসএতেই জান্নাতের বিয়ে হয়েছে। আমি ওকে হালকা হাক করে বললাম, এতদিন তোমাকে না দেখে ভালো ছিলাম না, বাট এখন ভালো আছি জানো। তা তো দেখতেই পাচ্ছি। বাই দা ওয়ে, এই মেয়েগুলোকে ওদের তো চিনলাম না। এটা হলো আমার মামাতো বোন তিশা, আর এটা হলো আমার একমাত্র আদরের ছোট বোন সাফিয়া, আর এটা হলো আমাদের থানা নতুন এসআই। আর তিশা সাফিয়া এটা হলো আমার কলিজা, আমার প্রাণ, আমার জানু এবং বেস্টু জান্নাত। তিশার সাফিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এমন কথা বলবো তারা তো ধারণাই করতে পারেনি। তিশাও ভাবতে পারছে না, কারণ সব কথাই আমি তার কাছে শেয়ার করি। সামিয়ার দিকে তাকিয়ে দেখি চোখের কোনায় পানি ঝলমল করছে। সেও হয়তো বা মেনে নিতে পারছে না যে আমার এমন কেউ আছে। আমি ওদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে জান্নাতকে বললাম, তো দোস্ত, তো তোর লাইফ পার্টনার কেমন আছে বল। হ্যাঁ, ভালো আছে। এখন শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত, আমাকে বেশি সময় দেয় না। জান্নাতের কথায় ওরা তিনজন কিছুটা স্বাভাবিক অবস্থায় আসলো। আমি জান্নাতকে বললাম, কবে দেশে এসেছিস? গতকাল এসেছি, বাট তোদের তো খবরই নেই। আরে না না, আমি কি করে জানবো তুই এসেছিস? আর রাফি ওদের সঙ্গে দেখা করেছিস? না রে, ওদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমার ফোনটা হারিয়ে যে তোদের সবার নাম্বার হারিয়ে ফেলেছি। ও, আর শোন, রাফি আর নীলিমার বিয়ে হয়েছে। তাই বিয়েটা খেতে পারলাম না। সিফাত আর মিমির কি খবর রে? চলছে মোটামুটি। সব কথাই তো হলো, কিন্তু তোর কথাই তো জানা হলো না। রিলেশনে জড়িয়েছিস নাকি? এখনো সেই সামিয়ার আশায় বসে আছিস? হায় হায়, আল্লাহ, এই মেয়ে তো আমার মান সম্মান সব কুচি করে দিল। জান্নাতের কথা শুনে সামিয়ার মুখের দিকে এক চিলতে হাসি ফুটলো। আমি জান্নাতকে বললাম, না না, আমি কারো আশায় বসে নেই, ওসব বাদ দিয়ে বল, ইউএসএতে কবে যাবি? কয়েকদিন তোদের সাথে কাটাবো, তারপর যাব। আচ্ছা শাহিদ, এখন উঠি রে, বাসায় যেতে হবে। ঠিক আছে, যা। আমি ওদেরকে তোর কথা বলবো রে, কালকে সবাই মিলে আড্ডা দেবো। ওকে আপু, থাকো। আচ্ছা। এই বলে জান্নাত চলে গেল। জান্নাত যাওয়ার পরে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় বাসায় চলে আসলাম। সামিয়াও আমাদের বাসা অব্দি এসেছিল। তবে সামিয়াকে দেখে বুঝতে পারলাম খুব আনন্দেই আছে। বাসায় এসে ফ্রেশ হয়ে স্টাডি করতে বসলাম। কয়েকদিন পর পরীক্ষা, এখন লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। রাতে ডিনার করে আমি, সাফিয়ার, তিশা ছাদে গেলাম। ছাদে বসে থেকে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। তিশা সাফিয়াকে নিয়ে তিশার কলেজে গেছে। কলেজে যাওয়ার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর প্রতিদিনের ন্যায় ক্লাসে গেলাম। সব ক্লাস শেষ করে বাইরে আসলাম। বাইরে জান্নাতকে ফোন দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বললাম। আমরা কয়েকজন রেস্টুরেন্টে যাওয়ার কিছুক্ষণ পর জান্নাত আসলো। বন্ধুরা, জান্নাতকে পেয়ে খুব খুশি হয়েছে, আর খুশি হওয়ারই কথা। 1 বছর পর তাকে দেখতে পেয়েছে। যাই হোক, জান্নাতের সাথে কুশল বিনিময় করে সবাই মিলে একটা টেবিলে বসলাম। টেবিলে বসে জান্নাত বলল, শাহিদ, তোর বোনদেরকে এখানে আসতে বল। আরে ওদেরকে আসতে বলার কি আছে, ওরা কলেজে আছে। আসতে বল, সবাই মিলে আড্ডা দিব। ঠিক আছে, বেশ, বলছি। তিশাকে ফোন দিয়ে এই রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে এখানে আসতে বললাম। প্রায় 10 মিনিট পর তিশার সাফিয়া আসলো। সাফিয়াকে আমার সকল বন্ধুরাই চেনে। এরপরে জান্নাত আমাদেরকে ইচ্ছা মতো অর্ডার করতে বললো। আমরা সবাই ইচ্ছা মতো অর্ডার করলাম। ওয়েটার এসে আমাদের খাবার দিয়ে গেল। তিশা খাবার মুখে নিতে যাবে এমন সময় ওর ফোনটা বেজে উঠলো। রিসিভ করে কাকে যেন ওই রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে এখানে আসতে বললো। তিশা ফোনটা রেখে খাওয়া শুরু করলো। একটু পরে লক্ষ্য করলাম সবাই খাওয়া বাদ দিয়ে রেস্টুরেন্টের গেটের দিকে তাকিয়ে আছে। আমিও সেদিকে তাকিয়ে দেখি সামিয়া আমাদের কাছে আসছে। আর সে তার অফিসের ড্রেস পরেই আসছে। এই জন্য লোকজন তার দিকে তাকিয়ে আছে। তারা মনে করেছে এখানে কিছু হয়েছে, নইলে পুলিশ কেন? সামিয়া আমাদের টেবিলের কাছে এসে দাঁড়ালো। আরে ম্যাম, আপনি এখানে? দেখতে আসলাম। দাঁড়িয়ে আছেন কেন, বসেন। সামিয়া একটা চেয়ার টেনে বসে পড়লো। ওয়েটার এসে সামিয়ার অর্ডার নিয়ে গেল। একটু পরে সামিয়াকে তার অর্ডারকৃত খাবার দিয়ে গেল। সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম। খাবার সময় আমাদেরকে বারবার তাকাচ্ছে। বিষয়টা সিফাত খেয়াল করে। সামিয়াকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার ম্যাম, আপনি বারবার সাহিত্যের দিকে তাকাচ্ছেন কেন? কই না, না তো। কি ম্যাম, সামথিং সামথিং নাকি? সামিয়া কিছু না বলে মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে খেতে লাগলো। জান্নাত সামিয়াকে বলল, ম্যাম, আমাদের সাইদের আশা করেন না, কারণ সামিয়া নামের কোনো এক মেয়ের শাখা খাওয়ার পর থেকে
সে কোনো মেয়ের সাথে রিলেশনে জড়ায়নি। আপনি অযথা মায়া সৃষ্টি করেন না। জান্নাতের কথা শুনে আমার বন্ধুরা মুচকি মুচকি হাসছে, আর তিশা তার হাসিকে আটকিয়ে রাখতে না পেরে জোরে জোরে হাসতে লাগলো। তিশাকে এইভাবে হাসতে দেখে জান্নাত অবাক হয়ে বলল, তিশা, তুমি এভাবে হাসছো কেন? আপনি যে সামিয়ার কথা বলছেন সে আপনার সামনেই বসে আছে। আমার সামনে বসে আছে মানে? হ্যাঁ, আমাদের পুলিশ ম্যাম হলো শাহিদের সামিয়া। এই কথা শুনে জান্নাত আমার পিঠে চড় থাপ্পড় মারতে মারতে বলতে লাগলো, এই শয়তান, তুই আমাকে আগে বলিসনি কেন যে এটাই তো সেই সামিয়া যার কথা তুই? আমি জান্নাতকে আর কিছু বলতে না দিয়ে ওর মুখ আমার হাতে চেপে ধরলাম, কারণ এরপর যেগুলো বলবে সেগুলো শুনে সামিয়া বুঝতে পেরে যাবে যে আমি তাকে এখনো ভালোবাসি। জান্নাত আমার হাত ওর মুখ থেকে সরানোর চেষ্টা করছে আর এরকম করছে। আমি হাতটা ওর মুখ থেকে সরিয়ে নিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, দোস্ত এসব প্লিজ বলিস না দোস্ত। জান্নাত মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি দিল, কিন্তু অবাক করার বিষয় হলো সাফিয়া আমাদের কথার কিছুই বুঝতে পারছে না। সাফিয়া আমাকে বলল, ভাইয়া, তুমি কি সামিয়া আপুকে আগে থেকেই ভালোবাসতে? আমি কি বলবো তা ভেবে পাচ্ছি না। জান্নাতকে তো আটকিয়ে রাখলাম, কিন্তু আমার বোনকে কিভাবে আটকিয়ে রাখবো? আমি বললাম, না না, আমি কাউকে ভালোবাসি না, এসব বাদ দে, বাসায় যাব, চল। বাসায় যাবি মানে? এই তো আসলি। না রে, আমার ভালো লাগছে না, তোরা বসে থেকে আড্ডা দে, আমি বাসায় যাব। তিশা, সাফিয়া, তোরা কখন বাসায় যাবি? ওদেরকে আর কিছু বলতে না দিয়ে জান্নাত বলল, তুই যা, আমি ওদেরকে বাসায় নামিয়ে দিয়ে আসবানি। ঠিক আছে সাফিয়া আর তিশা, তোরা ভালোভাবে আসিস। ঠিক আছে ভাইয়া। আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসে বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমার সেখানে বসে থাকতে একদমই ভালো লাগছিল না। সামিয়ার সাথে কাটানো অতীতটাকে মনে পড়েছে। দুজনে ঘোরাফেরা করে একসাথে কতবার রেস্টুরেন্টে যেয়ে কফি খেয়েছি, ফুচকা খেয়েছি। আমার যদি খেতে মন না চাইতো তাহলে সামিয়া আমাকে জোর করে খাইয়ে দিত। কথাগুলো ভাবতেই চোখের কোনায় পানি চলে আসলো। বাসায় এসে কলিং বেল বাজাতেই মামা দরজাটা খুলে দিল। কি ব্যাপার, মামা আজকে একটু আগে তার অফিস থেকে এসেছে নাকি? রুমে এসে শাওয়ার নিয়ে নামাজ পড়ে লাঞ্চ করার জন্য নিচে আসলাম। নিচে এসে দেখি মামা আর মামি সোফায় বসে থেকে টিভি দেখছে। আমিও যেয়ে ওদের পাশে বসলাম। কিছুক্ষণ আড্ডা দিয়ে লাঞ্চ করে রুমে এসে শুয়ে পড়লাম। জান্নাত প্লেটে থেকে খাবার মুখে দিতে দিতে বলল, তো ম্যাম, শাহিদ তো আপনাকে খুব ভালোবাসতো, তাহলে আপনি তার সঙ্গে এমন বিহেভ করলেন কেন? আমি সেদিন ভুল করেই এমনটা করেছি। তার সাথে কিন্তু সেটার জন্য তার কাছে অনেকবার ক্ষমাও চেয়েছি, কিন্তু সে আমাকে বারবার ফিরিয়ে দিয়েছে। কি হয়েছিল সেদিন আপনাদের মাঝে? রাফি, মিমি, নীলিমা, সিফাত, জান্নাত, তিশা আর সাফিয়া সবাই সামিয়া দিকে উৎসুক জনতার মতো তাকিয়ে আছে সামিয়া কি বলবে তা শোনার জন্য। যদিও তিশা সামিয়ার সাহিদের মধ্যে কি হয়েছিল সবকিছুই জানে, কিন্তু সাফিয়া প্রতি মুহূর্তে একটা করে শখ খাচ্ছে। তার ভাইয়া যে সামিয়াকে শুধু পছন্দ করতো সে ধারণা ভুল, তারা একে অপরকে ভালোবাসতো। তাহলে শোনো তোমরা, কলেজে ভর্তি হওয়ার দিন থেকেই আমি শাহিদকে ভালোবেসে ফেলি। কয়েকদিন পর বুঝতে পারি শাহিদ আমাকে ভালোবেসে ফেলেছে। এরপর থেকে সাহিদকে ভুল বোঝাবুঝি পর্যন্ত সবকিছু সামিয়া ওদেরকে বলল। সামিয়ার কথা শেষ হতেই জান্নাত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝেছি, কিন্তু আপনার উচিত ছিল শাহিদের সাথে ওই বিষয়টা নিয়ে কথা বলা। আপনি জানেন, শাহিদ আপনার জন্য আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকায়নি। আমার জন্য মানে? বিষয়টা ঠিক বুঝলাম না। হ্যাঁ, আপনার জন্য সে কোনো মেয়ের দিকে তাকায়নি, কারণ সে আপনাকে এখনও ভালোবাসে, কিন্তু আপনার দেওয়া কষ্টের জন্য সে তার ভালোবাসাকে প্রকাশ করে না। সামিয়া কিছু না বলে চুপ করে বসে আছে। এটা ভেবে খুশি হচ্ছে যে সাহিদ এখনো তাকে ভালোবাসে, তবে কষ্ট হচ্ছে সাহিদের জন্য। ওরা আরও কিছুক্ষণ রেস্টুরেন্টে আড্ডা দেওয়ার পর যে যার বাসায় চলে গেল। সামিয়া তার গাড়ি নিয়ে চলে গেল। জান্নাত তার গাড়িতে করে তিশার সাফিয়াকে তিশার বাসায় নামিয়ে দিয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে বসে থেকে তিশা সাহিদ আর সামিয়া সম্পর্কে সবকিছু সাফিয়াকে বলে। বিকেলে সাফিয়ার ডাকে ঘুম থেকে উঠলাম। আজকে বিকালে সাফিয়া বাসায় যাবে। ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়ে তিশার রুমে গেলাম। রুমে যেয়ে দেখি সাফিয়া রেডি হয়ে বসে আছে। আমি ওকে নিয়ে মামা মামির কাছে গেলাম। সাফিয়া মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে তিশাকে বলে বাসা থেকে বের হলো। বাইরে এসে দেখি ড্রাইভার আঙ্কেল আব্বুর গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সাফিয়াকে নিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসব, এমন সময় সাফিয়া বলে উঠল, ভাইয়া, ভাবিকে বাড়ি আনার ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। তোর ভাবি গে? সামিয়া আপু। আমি সাফিয়ার মাথায় একটা চুটকি মেরে বললাম, মার খাবি কিন্তু, আব্বুকে বলে তোর ব্যবস্থা করছি, দাঁড়া।
যাই হোক, শেষ মুহূর্তে ভাই বোনের ভালোবাসার মাধ্যমে কাটিয়ে সাফিয়া বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বাইক নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হলাম। আড্ডা দিয়ে বাসায় আসতেই সন্ধ্যা নেমে গেল। বাইক আসতেই চালাচ্ছি, হঠাৎ বুঝতে পারলাম কেউ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আওয়াজটা শুনে বুঝলাম কোনো মেয়ের, আর জায়গাটা ছিল নির্জন কোনো শহরের বুকে। এমন জায়গা পাওয়াটা বেশ মুশকিলের ব্যাপার। বাইকটা রাস্তার সাইডে রেখে সেই চিৎকার অনুসরণ করতে করতে হাঁটতে লাগলাম। যতই যাচ্ছি ততই চিৎকারটা বেশি হচ্ছে মনে হচ্ছে। চিৎকারের কণ্ঠটা মনে হচ্ছে আমার বেশ পরিচিত। দ্রুত হাঁটা দিলাম, চিৎকার বন্ধ হয়ে গেল। চারিদিকে চোখ বুলিয়ে নিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। একটু সামনে যেয়ে তাকিয়ে দেখি একটা বাসার কাজ চলছে। সন্ধ্যা কাটিয়ে রাত না হওয়ায় বাসাটা আবছা আবছা দেখা যাচ্ছে। আর একটু সামনে যেয়ে দেখি কয়েকটা ছেলে কারোর সাথে জবরদস্তি করছে। কি আছে সেখানে সেটা বুঝতে পারলাম না। ওদের কাছে যেয়ে দেখি ওরা একটা মেয়েকে রেপ করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি পাশে পড়ে থাকা একটা রড দিয়ে পিছন থেকে একটা ছেলের মাথায় বাড়ি দিলাম। সাথে সাথে সে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লো। এটা দেখে আরো দুইটা ছেলে মেয়েটাকে ছেড়ে দিয়ে আমার দিকে তাকালো। মেয়েটা ছাড়া পেয়ে দৌড়ে আমার কাছে আসলো। মেয়েটাকে দেখার পর আমার গাটা শিউড়ে উঠলো, কিন্তু ছেলেগুলোকে দেখার পরে আমার ভিতরের অন্যায় প্রতিবাদকারী রক্তগুলো জেগে উঠতে লাগলো। ছেলেগুলো হলো সিহাব আর তার বন্ধু। মেয়েটার কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মনে হচ্ছে এই বুকটা তার সবচেয়ে নিরাপদ স্থান। আর হ্যাঁ, মেয়েটি হলো সামিয়া। আমি সামিয়াকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে রডটা হাতে নিয়ে ছেলেটা অর্থাৎ সিহাবের কাছে গেলাম। আমাকে দেখে সিহাব বলল, দেখ সাহি, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। এই শালি আমাদের নামে রেপ কেস লিখিয়েছে, তাই আজকে আমরা ওকে রেপ করতে চাই। তাকে বুঝিয়ে দিতে চাই আমরা কে। তুমি ওকে আমাদের হাতে। সিহাবকে আর কিছু বলতে না দিয়ে রড দিয়ে মাথায় একটা বাড়ি দিলাম। সে বসে পড়লো। তাকে মারা দেখে তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা মানে সিহাবের বন্ধু আমাকে মারার জন্য কিছু খুঁজতে লাগলো। তাকে আবার খোঁজার সময় না দিয়ে পায়ে একটা সহজুড়ে বাড়ি দিলাম। তারপর তো দুজনকে ইচ্ছে মতো পিটালাম। মারতে মারতে তাদের মুখ দিয়ে রক্ত বের করিয়ে ফেলেছি। সামিয়া আমাকে জড়িয়ে ধরে আমার হাত থেকে রডটা ফেলে দিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, প্লিজ ওদেরকে ছেড়ে দাও, ওরা মারা যাবে তো। আপনার গাড়ি কোথায়? গাড়ির চাকা এখানে এসে ব্লাস্ট হয়ে যায়। আমি গাড়ি থেকে নামতেই এই ছেলেগুলো আমাকে জোর করে এখানে নিয়ে আসে। তুমি না আসলে ওরা আমাকে। বলেই কান্না করতে লাগলো। আমি সামিয়াকে বললাম, এখন কান্না করে লাভ নেই, চলুন আমি আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসি। এরপরে বাইক নিয়ে সামিয়াকে সামিয়ার বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাইকে বসার পর থেকে সামিয়া আমাকে জড়িয়ে ধরে বসেছিল। আমিও না করে দিই, কারণ মেয়েটি এমনিতেই এখন একটা শক্টের মধ্যে আছে। এখন তাকে হার্ট করাটা উচিত হবে না। বাসায় এসে ফ্রেশ হয়ে স্টাডি করে ডিনার করতে গেলাম। ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে থেকে ভাবতে লাগলাম, আজকে যদি আমি সেখানে না যেতাম তাহলে আমার সামিয়ার কি হতো। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। ক্লাস শেষ করে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আড্ডা দিতে বসলাম। লেখাপড়া করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সামিয়া আর তিশার সাথে ঘোরাফেরা করে, যদিও সামিয়ার সাথে ঘোরাফেরা করার ইচ্ছেটা এখন নেই। 1 বছর কেটে গেল, এবার আমি অনার্স 4th বর্ষে। আর হ্যাঁ, এই কয়েকদিনে সামিয়া আমার সাথে বেশ ক্লোজ হয়ে পড়েছে। আমিও মনে হয় তার মায়ায় নিজেকে জড়িয়ে ফেললাম। কয়েকদিন কলেজ ছুটি আছে, তাই ভাবলাম আমার বাসা নওগাঁ থেকে একটু ঘুরে আসি। আজ থেকে 4 বছর হয়ে গেল আমি আমার শহর ছেড়ে এখানে চলে এসেছি। আমিও তিশা বের হলাম নওগাঁর উদ্দেশ্যে। দীর্ঘক্ষণ ধরে জার্নি করে পৌঁছে গেলাম আমার সেই চিরচেনা শহর নওগাঁয়। পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেল। দরজার কাছে যেয়ে কলিং বেল বাজাতেই আম্মু সে দরজাটা খুলে দিল। আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কপালে চুমু খেতে লাগলো আর বলতে লাগলো, বাবা তুই এসেছিস? হ্যাঁ আম্মু, আমি এসেছি। এরপর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে সাফিয়ার সাথে কথা বলে আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করার জন্য নিচে আসলাম। এসে দেখি আব্বু বসে আছে। তিশা আর সাফিয়া সোফায় বসে থেকে টিভি দেখছে। আমি আব্বুকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। বসে থেকে আড্ডা দিয়ে একসাথে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ করতে বসে মনে পড়ে গেল আজ থেকে 4 বছর আগের কথা। এখানে বসে থেকে কতই আম্মুর হাতে তুলে খেয়েছি। কতদিন পরে আজকে এই চেয়ারে বসছি। আজকেও আম্মু আমাকে, সাফিয়াকে আর তিশাকে তুলে খাওয়াচ্ছে। অনেক আনন্দের মধ্যে দিয়ে লাঞ্চ করাটা শেষ করলাম। লাঞ্চ শেষ করে সোফায় বসে থেকে আম্মুর সাথে গল্প করার সময় আব্বু আমাকে বলল, শাহিদ, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত আব্বু? আমরা তোমার বিয়ে ঠিক করেছি।